করেন। দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে 24 ডিজিটাল নিউজের পক্ষ থেকে সাম্প্রতিক ভাবনা প্রোগ্রামে শুভেচ্ছা জানাচ্ছি। আমি নজরুল ইসলাম সাচিব। ডেমোক্রেসি অফ দ্য পিপুল এন্ড বাই দ্য পিপুল এন্ড ফর দ্য পিপুল। জনগণের জন্যই গণতন্ত্র, জনগণের জন্য রাজনীতি এবং জনগণের স্বার্থে রাজনীতি, জনগণের মঙ্গলের রাজনীতি। মাননীয় প্রধানমন্ত্রী চীন সফর করে পার্লামেন্টে এসে বলছেন, আমি চীন সফর শেষ করে এসেছি, জনগণের স্বার্থে যা বলবার তাই বলেছি, জনগণের স্বার্থে যা করণীয় উচিত মনে করার তাই করার চেষ্টা করেছি, এই মেসেজ দিয়েছেন। পাশাপাশি উনি পার্লামেন্টে এই বক্তব্য রেখেছেন এবং এই বক্তব্যের উপরে সরকার বিরোধী দলের থেকে ধন্যবাদ গৃহীত হয়েছে জনাব কাজী মনিরুজ্জামান মনির। পাশাপাশি বার্মা মোটা দাগে, চায়না মোটা দাগের দীর্ঘদিন ধরে আলোচিত বাংলাদেশ মিয়ানমার চায়নাটা কানেক্টিভিটি ইন্টারন্যাশনাল রোড করতে চাই, বাংলাদেশের বন্দরগুলো চূড়ান্ত অর্থনৈতিক ডেভেলপমেন্ট করতে চাই, অর্থনৈতিক ডেভেলপমেন্ট পার্টনার হতে চাই। পাশাপাশি চীন পদ্মা ব্যারেজও করে দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। তো বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের ভাগ্য উন্নয়নে চীন যদি সর্বাত্মক আপনার অর্থনৈতিক এবং ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের জায়গায় তার মানসিক মানে চীনের পলিটিক্সকে লিবারেল পলিটিক্স জায়গায় আনতে চাই, সেক্ষেত্রে ডক্টর কাজী মনিরুজ্জামান আপনাকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশকেও কে লিবারেল পলিটিক্স এর দিকে হেঁটে চীনের এই থেকে যে বড় একটা বড় বিগ পাওয়ারের থেকে বন্দর উন্নয়ন, পদ্মা ব্যারেজ, তিস্তা ব্যারেজ, এই যে বাংলাদেশের স্বার্থের অনুকূলে যা যা আছে সেইগুলোর দিকে কি বাংলাদেশের অগ্রসর হওয়া উচিত? সময় একটি বাস্তবতা সেই আওয়াজ দিচ্ছে ডক্টর কাজী মনিরুজ্জামান মনির। আপনি মিউট আছেন, মিউটটা ক্লিয়ার করে নেন। জি। জি, হ্যাঁ, এবার জনাব শুনতে নজরুল পাচ্ছেন। জি, নজরুল ইসলাম সাচি, আপনাকে ধন্যবাদ এবং যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং সালাম, আসসালামু আলাইকুম। জি, আপনারা জানেন যে বাংলাদেশ একটি স্বাধীন দেশ। জি, আমি এই প্রসঙ্গে যাওয়ার আগে হুম, একটি গুজব, মিথ্যাচার সম্পূর্ণ আজকে ভিত্তিহীন একটি এই আজকে চলতেছে তুরাগ নদীতে ছাত্রলীগের 7 নেতার কর্মীর লাশ। এটা একেবারে সম্পূর্ণ মিথ্যাচার, ভুয়া, এবং হুম, এটা তারা পরিকল্পিতভাবে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় প্রচার করতেছে, অপপ্রচার করতেছে। এটা আমি সকলকে জানাচ্ছি। আমি এই ধরনের কার্যক্রমের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এরপর আপনারা জানেন যে বাংলাদেশ একটি স্বাধীন দেশ। আমরা আমাদের দেশের চিন্তাই করব, তাই বাংলাদেশে তারেক রহমানের মূল স্লোগানই হচ্ছে যে সবার আগে বাংলাদেশ, জি, করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। এইটা ওনার স্লোগানটা কিন্তু এমনি এমনি বাইরে হয় না। উনি বিদেশে থাকতেই আমাদের মধ্যে একদিন দিচ্ছিলেন, মিটিংয়ে বক্তব্য দিচ্ছিলেন, তাৎক্ষণিকভাবে এই কথাটা উনি বলে ফেলেছেন এবং আমরাও সেটা দেখেছি যে একটি সুন্দর কথা, এবং এটাই আমাদের কাছে গ্রহণযোগ্য এবং এটি হওয়া উচিত। হুম, আজকে দেখেন যে বাংলাদেশে তারেক রহমান সাহেব ক্ষমতায় বসার সাথে সাথে মালয়েশিয়া, চীন, পাকিস্তান বা অন্য আরো দেশ যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এরা চাচ্ছে যে বিশ্বে বাংলাদেশ কিভাবে মাথা উঁচু করে দাঁড়াবে সেই জন্য সহযোগিতা করতে, সেই জন্য বন্ধুত্ব করতে, সেই জন্য উভয় দেশের জন্য যেটা ভালো হয়, আমাদেরও লাভ হবে, তাদেরও লাভ হবে, এই জি, চিন্তা ভাবনায় তারা এগিয়েছেন। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে ভারতের চিন্তা ভাবনাটা কি হতে পারে, তাদের চিন্তা ভাবনা হচ্ছে বাংলাদেশে কিভাবে মেধা শূন্য করবে, কিভাবে আপনার ইয়াবা ঢুকাবে, আপনার সেই মাদক ঢুকাবে, গাঁজা ঢুকাবে, ফেন্সিডিলিন ইত্যাদি ইত্যাদি। আপনি ধরে নিতে পারেন যে বাংলাদেশে যে মাদক আসে তার 90% ভারত আর 10% এসে বার্মা। সেই জি, বার্মাও যে আসে সেটা ভারতের চিন্তা ভাবনায় আসে। জি, তাই আমি স্পষ্টভাবে মনে করি যে হুম, তাই বাংলাদেশের, আমরা স্বাধীন দেশ, আমরা যেখানেই সুবিধা পাবো, দেশের জন্য কল্যাণ হবে, দেশের জন্য ভালো হবে, সেইটাই তো আমরা করব। জি, এখন হচ্ছে কি যে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভারত মনে করতেছে যে বাংলাদেশে হয়তোবা আগের মতো শেখ হাসিনার মতো গোলামি করবে না, কারণ বাংলাদেশে যিনি
স্বাধীনতার ঘোষক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি কিন্তু স্পষ্টভাবে একেবারে সার গঠন করেছিলেন যাতে ভারত ছোটখাটো রাষ্ট্রের উপরে ছড়ি না ঘুরাতে পারে, লাঠি না ঘুরাতে পারে, খবরদারি না করতে পারে। কিন্তু সেইটা কিন্তু ওরা বিভিন্ন কৌশলে অপকৌশলে তারা এইটাকে একেবারে বিলুপ্ত করেছেন। এবং সেই সময় বর্ডারে দেখেছেন যে কিভাবে পাল্টা জবাব দিতে হয়, দিয়েছেন। বেগম খালেদা জিয়াও যতবার ক্ষমতায় ছিলেন প্রতিটি বার একটা কথাই বলতেন যে বিদেশে আমাদের কোনো প্রভু নাই, বন্ধু আছে। যারা আমাদের সাথে বন্ধুত্ব করতে চায় তাদের সাথে আমরা বন্ধুত্ব করব। কেউ যদি মনে করে আমাদের দাস বানাবে, গোলাম বানাবে, গোলামি চুক্তি করবে, দাসত্ব চুক্তি করবে, সেই ব্যাপারে আমাদের কোন রকম পররাষ্ট্র নীতিতে ছাড় দেওয়া হবে না। নো পররাষ্ট্র নীতি মানে নতজন পররাষ্ট্র নীতি নাই। তাদেরই সুযোগ্য সন্তান আজকে তারেক রহমান সংসদে এসে বলেছে যে জনগণের কল্যাণে, জনগণের স্বার্থে যা কিছু করা দরকার সেইটাই আমি করতে চাই, এবং সেই ধরনের আলাপ আলোচনা, সেই ধরনের আমাদের চুক্তি হয়েছেন। আপনারা জানেন যে এই কয়দিন পর্যন্ত জামাত এবং জামাতের দুই একটি আছে, ওই ফেসবুকের অনলাইন আছে, তারা কিন্তু এত ধরনের সমালোচনা করেছেন যে তারেক রহমানের সাথে চায়নার প্রেসিডেন্ট দেখাই করবেন না। সেটা কে টিভি, কসবা টিভি আমেরিকা থেকে চালায়, সে একেবারে লাইভে এসে বলল। এখন আপনার হচ্ছে যে এটা তো বলা সহজ, কিন্তু আমি অবাক হয়েছি কিভাবে বলে। আপনারা জানেন যে চীনের সাথে আপনার যে সমস্ত বিষয়ে আপনার চীন সফর ও সফলতা, সেইখানে মনে করেন দেখা গেছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এবং এই সময় যে বিষয়গুলো দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন হয়েছে, এবং দুটি চুক্তি হয়েছে এবং 13টি সমঝোতা স্মারক হয়েছে, যে আমরা ভবিষ্যতে কি কি করতে পারি, কোন কোন কাজগুলো করা সম্ভব। এবং সমঝোতা স্মারকই মনে করেন যেমন আপনার ওই দেশের ব্যবসা বাণিজ্য, সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে আমরা ব্যবসা করতে চাই, এইভাবে আমাদের গভীর সমুদ্র বন্দর থেকে তেল উত্তোলন করতে চাই, আমাদের মনে করেন যে এই পদ্মা ব্যারেজ, তিস্তা বাঁধ বা বিভিন্ন জিনিস আমরা যেগুলো চাই সেগুলোতে তারা কি কি করতে পারে, এটা হলো সমঝোতা। আর সরাসরি চুক্তি হয়েছে। এখন আপনার এইগুলো সবই দেশের জন্য হয়েছে। উল্লেখযোগ্য চুক্তি ও সমঝোতার স্মারকের খাতগুলো হচ্ছে, একটা হচ্ছে যে বাণিজ্য ও বিনিয়োগ, ওনারা বাংলাদেশে বিনিয়োগ করতে চাচ্ছে দ্বিপাক্ষিক, এবং আমাদের বাংলাদেশ থেকেও কি কি জিনিসগুলো যেতে পারে, যেমন আমাদের দেশ থেকে আম, কাঁঠাল, হিমায়িত পণ্য, পাটজাত ও চামড়াজাত দ্রব্য নেবে। চামড়াজাতটা কিন্তু আপনি দেখেন আজকে বাংলাদেশে চামড়ায় একটা ধস নেমেছে। এখনো কোরবানির সময় বেশি হয়, সেই সময় একটা দাম টাম কমে, এটা কিছুটা কমতেই পারে, অনেকের কাছে টাকা না থাকতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে প্রতিদিন আজকে আমি বাজারে গেলাম, সেই সময় আমাকে একজন কসাইয়ের দোকানে মাংস বিক্রেতা, তারা বলল যে আজকে 3টা গরু জবাই দিছি, এই গরুর চামড়া আপনার 500 টাকাও দাম নাই, অথচ এই চামড়ার দাম হওয়া উচিত 2000 টাকা। এইটা যদি বিদেশে না শুকাইয়া শুধুমাত্র লবণ দিয়েও পাঠাই দেয়, এটা বিদেশে নেয়, তাইলে ও 2000 টাকা, 2500, 3000 টাকায় বিক্রি করা যায়। কিন্তু এদেশে ওই ভারতের মুখোপেক্ষী হয়ে কিছু একটা ষড়যন্ত্রকারীরা এগুলা করে। তাই আপনার হচ্ছে যে এই যে আজকে যে সমস্ত চুক্তিগুলো হচ্ছে, সেইটার মনে করেন যে সবগুলোই আমাদের কাছে ফলপ্রসূ হবে বাণিজ্যের জন্য, যে আপনার আম, কাঁঠাল, হিমায়িত খাদ্য, পাটজাত ও চামড়াজাত দ্রব্য রপ্তানি আমরা করতে পারবো। এতে অর্থনৈতিকভাবে আমরা খুবই লাভবান হব। এইটা কিন্তু একটা বিরাট ব্যাপার, এবং তারা এটাকে নিবে। ডক্টর
আমি আপনার কাছে একটু কোট করছি, এই চামড়া সংক্রান্ত ব্যাপারে গবেষণা আসছে, বাংলাদেশ এটাকে হিমায়িত করবার জন্য একটা ইন্ডাস্ট্রি করার, যদি করে সেই ইন্ডাস্ট্রি করবার জন্য 600 কোটি টাকা ইনভেস্টমেন্ট করতে হবে গভর্নমেন্টকে। গভর্নমেন্ট যদি এই হিমায়িত জন্য একটা স্টোরেজ করা দরকার ওই এই জাতীয়, সেটা যদি করে তাহলে 600 কোটি টাকা বাংলাদেশকে ইনভেস্টমেন্ট করবে। কিন্তু এই 600 কোটি টাকা ইনভেস্টমেন্ট করার পরিপ্রেক্ষিতে সরকার এই ব্যবসায়ী ব্যবসায়ী সম্প্রদায় এবং নিজের পর্যাপ্ত রাজস্ব আয় এখান থেকে করতে পারবে এবং ব্যবসার বড় ধরনের আন্তর্জাতিক বাজারের দিকে বাংলাদেশ যেতে পারবে। এই জায়গাতে গবেষণায় এবং গবেষকরা যেটা বলছেন, বাস্তবতা যেটা বলছে, সেই জায়গা থেকে সরকারকে গুরুত্ব দিয়ে এই বিষয়টা সামনে আনা এবং এই ধরনের এই শিল্পকে বাঁচানোর জন্য পদক্ষেপ নেওয়া উচিত, চামড়া শিল্পকে বাংলাদেশের স্বার্থে। আচ্ছা, আমি কি হারাই গেলাম? ও না, ঠিক আছে। আছেন আছেন, জি জি, বলেন বলেন। আমি আপনাকে চাইছি এ ব্যাপারে বলুন। অবশ্যই আপনি যেটা বলেছেন এটা বাংলাদেশে করা উচিত, যে আমাদের চামড়া শিল্পটাকে বাঁচাবার জন্য এই চামড়া শিল্প থেকে আমরা কিন্তু অনেক আর্ন করতে পারি। সেইখানে যদি আমরা এই টাকা বিনিয়োগ করে তার চাইতে বহুগুণ লাভবান হতে পারি, সেটা তো বিনিয়োগ করতে হবে হিমায়িত ক্ষেত্রে খাতে। এখন আপনার হচ্ছে যে এখন চায়না তো এই এমনিও কিন্তু তারা কাঁচা হিসেবেও শুধু লবণ দিয়েও তারা কিন্তু নিচ্ছে এবং অন্য অন্য দেশও নিচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে এই সমস্ত শিল্পকে বাঁচাবার জন্য টাকা বিনিয়োগ করতেই হবে। যদি না করেন আপনি তো তাহলে আসবে না। এই হিমায়িত করার জন্য যদি বাংলাদেশে এটা বরাদ্দ দিতে হবে, সেখানে তো আমি বিকল্প কিছুই মনে করি না এবং এটাকে কোনো রকম ইগনোর করা যাবে না। এই এবং আপনারা প্রতি বছর তো 200 থেকে 300 কোটি টাকা এই চামড়া কেনার জন্য দেওয়া হয়। এই শিল্পকে বাঁচানোর জন্য যদি গভর্নমেন্ট 600 কোটি টাকা ইনভেস্টমেন্ট করে কন্টিনিউ যদি হাজার হাজার কোটি টাকা রাজস্ব যোগের দিকে নিতে পারে এবং শিল্পকে আরো ব্যাপক পর্যায়ে আন্তর্জাতিক বাজারের দিকে নিতে পারে, এই বাস্তবতা তো সরকারকে সামনে আনায় এবং এটার একটা ফয়সালা করা দরকার। জি বলুন। আপনাকে আরেকটা কথা বলি, এই প্রতি বছর কোরবানির সময় যে সমস্ত চামড়া ব্যবসায়ীরা টাকা নেয়, আমি কয়েকটা ব্যাংকের সাথে আমার সাথে যোগাযোগ, এই সমস্ত ব্যাপারে আমি একটু জিজ্ঞাসা করলে তারা বলে যে এই যে টাকা আবার বাড়তি করে নেয়, এই টাকাও তারা নিয়ে আর এক কাজে কাটায়। এদের টেন্ডেন্সি হয়েছে যে সরকারি টাকা আর দিতে হবে না, ভর্তুকি দেখাবে। তাই আমার মনে হয় সরকারকেই একটা পদক্ষেপ কিছু কিছু ক্ষেত্রে নিতে হবে এবং সেইটা আমার মনে হচ্ছে যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী সেইগুলো নিবে, এটাই আমার মানে বিশ্বাস। এরপর দেখেন, এরপর হচ্ছে অবকাঠামো, জ্বালানি অবকাঠামোর উন্নয়ন, বিদ্যুৎ নেটওয়ার্কের আধুনিকরণ এবং ডিজিটাল অর্থনীতি জোরদার করার জন্য চুক্তি হয়েছে। সেই ক্ষেত্রে আপনারা জানেন আমিন বাজার বজ্র থেকে এই চায়না বিদ্যুৎ উৎপাদন করতে চেয়েছে, সেটাও একটা সমঝোতা চুক্তি হয়েছে এবং তাদের ব্যবসায়ীরা এটা করতে চায় এবং এটা নাকি অল্প সময়ের মধ্যেই সম্ভব বজ্র দিয়ে। এটা তো আমাদের দুই দিক দিয়ে সুবিধা। এই বজ্রর জ্বালায় আমরা বাঁচতেছি না, সেই বজ্র যদি আপনার দিয়ে যদি বিদ্যুৎ করতে পারে, সেই ক্ষেত্রে আমাদের এইটা মানে অনেক বজ্র পরিষ্কারের ক্ষেত্রেও আমাদের ভালো হলো এবং এটা দিয়ে যদি বিদ্যুৎ হয় সেটাও ভালো। এরকম আমিন বাজারের কাছাকাছি সেটা করার একটা উদ্যোগ নিয়েছেন এবং এছাড়া নদী ব্যবস্থাপনা, তিস্তা নদী মহাপরিকল্পনা সহ নদীর ব্যবস্থাপনায় ব্রহ্মপুত্র নদের পানি সম্পদ তথ্য আদান প্রদান, এইটাও তারা কতগুলো নিয়েছেন যে এটা করতে পারবে। এরপর হচ্ছে যে ব্যাংক, বিমা, কৃষি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, গণমাধ্যম সহযোগিতা, সবুজ নিম্ন মানে ওই যে কার্বন কিভাবে বিশুদ্ধ করা যায় সেইটা থেকে ডেভেলপ করা যায় সেইগুলো আপনার। এছাড়া দুই দেশে আরো কতগুলো বেস্ট অ্যান্ড ইন্টারনেট আছে এবং এটা কি ইনিশিয়েটিভ নিয়েছেন। এছাড়া আওতায় সহযোগিতা আরো গভীরে করতে হবে। মানে আমার কথা হচ্ছে যে মোটামুটি চায়নার প্রেসিডেন্ট স্পষ্টভাবে বলেছেন যে প্রধানমন্ত্রী আপনার বাবা বা আমাদের সাথে সম্পর্ক এত ভালো করেছিলেন যে চায়নার সাথে আপনার বাবার সম্পর্ক ছিল ভালো, আমরাও তাদেরকে
ভালোবাসতাম, উভয় দেশের সাথে ভালোবাসা ছিল। আপনার মাও, তিনিও বাংলাদেশ হিসাবে এখানে আমাদের সাথে প্রতিনিধিত্ব করতেন, আমরাও ভালোবাসতাম, আপনার মাও ভালোবাসতো। তো এই যে বিষয়গুলো টেনে এনেছে, এটা কিন্তু পুরাতন সম্পর্ককে আরো ঝালাই করতেছে। এবং সেই পুরনো সম্পর্ক থাকলে তার প্রতি যে এটা আরো বেশি ভালোবাসা, অধিক ব্যবসা বাণিজ্যের চিন্তা ভাবনা করা। এবং আপনি জানেন যে বিশ্বে এখন সবচেয়ে চায়না একটা বিস্ময়কর, যার কারণে আমি যদিও এটাকে অন্যভাবে দেখছি না, আপনার আমি বাংলাদেশে যে আজকে আমি আর আপনি অন্টন কথা বলি, আপনি দেখবেন বা আমি দেখেছি চায়নার কিন্তু রিজার্ভ হলো এখন বোধহয় 29 থেকে 30 ট্রিলিয়ন ডলার। চায়না রিজার্ভের পরিমাণ হলো সবচেয়ে সর্বোচ্চ রিজার্ভ চায়নার 29 থেকে 30 ট্রিলিয়ন ডলার। সেখানে আমেরিকার কাছে আছে 24 ট্রিলিয়ন ডলার, মানে আমেরিকার থেকে 5 থেকে 6 ট্রিলিয়ন ডলার চায়না রিজার্ভ বেশি। পাশাপাশি আমেরিকার বাজেটও 25%। মিস্টার ট্রাম্প, এই উম্মাদ ট্রাম্প, কিন্তু উন্মাদনায় থাকেন যুদ্ধের, তিনি 25% বাজেট বাস্তবায়নের চোখ দিকে যেতে পারেন না। আমেরিকাকেও তিনি অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে ফেলে দিয়েছেন এবং নিম্ন মধ্যবিত্তের উপরে বড় ধরনের অর্থনৈতিক প্রভাব আমেরিকা চলছে। সেক্ষেত্রে আমেরিকা কিন্তু চায়নার কাছে আমেরিকার কাছে চায়না প্রচুর বিলিয়ন বিলিয়ন ডলার টাকা পায়, মানে কয়েক হাজার বিলিয়ন ডলার হবে যত শুনে, কয়েক হাজার বিলিয়ন ডলার। সেক্ষেত্রে বর্তমান বাস্তবতায় যদি আপনি মানে অর্থনৈতিক অবস্থানে চায়নাকে নিয়ে আসেন, তাহলে পৃথিবীর কিন্তু 1 নম্বর অপ্রতিদ্বন্দ্বী অর্থনৈতিক শক্তির জায়গায় চায়না চলে গেছে অলরেডি। হ্যাঁ, এবং আপনার 2040 সালে চায়না পৃথিবীর অপ্রতিদ্বন্দ্বী অর্থনৈতিক শক্তির দিকে যাচ্ছে, এবং সেটা মানে যুদ্ধবাজ আমেরিকাকে ঠেকানোর কোনো নাই। কারণ আমেরিকা প্রোডাক্টিভিটির দিকে তাদের অ্যাটেনশন নাই, কার দেশ দখল করবে, দখল করে তেল সম্পদ লুণ্ঠন করবে, কার কোন জায়গায় অস্ত্র বিক্রি করবে, এটা আনপ্রোডাক্টিভ, মানে দখল আর আনপ্রোডাক্টিভ চিন্তা ভাবনা। আর চায়না কিন্তু প্রোডাক্টিভ চিন্তা ভাবনা, আপনাকে একটা দেশের তার স্ট্রাকচার ডেভেলপমেন্ট করবে, আপনার অর্থনৈতিক ক্ষেত্রেও তারা ডেভেলপমেন্টের ভূমিকা রাখে। চায়নার দৃষ্টিভঙ্গি, আমেরিকা থেকে চায়না লিবারেল পলিটিক্স করে, যে আমি অন্যকে উন্নয়নের মানে অ্যাডভান্স করে দিব, আমিও সেখান থেকে সুবিধা নিব, সুবিধা কিছু দেব, আমি সুবিধা নেব। এবং চায়না কিন্তু যুদ্ধ এড়িয়ে যায়, যুদ্ধ নীতির বাইরে থাকে। যে পৃথিবীতে চায়না একমাত্র দেশ, সে কিন্তু যুদ্ধ চায় না, সে স্টেবল পজিশন চায়, মানে স্থিতিশীল চায়। এজন্য লিবারাল পলিটিক্স চায়না করতেছে। এই ক্ষেত্রে আমেরিকা কিন্তু ধরাশায়ী হচ্ছে চায়নার কাছে, চায়না অর্থনীতির কাছে ধরাশায়ী হতে যাচ্ছে। আপনার অবজারভেশন কি বলে, বলেন? 2040-এর মধ্যে চায়না যে 1 নম্বর অপ্রতিদ্বন্দ্বী অর্থনৈতিক শক্তি হতে যাচ্ছে এই জায়গাতে। আমি আরো 10 বছর 15 বছর আগে বলেছি যে চায়না সারা বিশ্বের মানুষকে তাদের প্রতি নির্ভরশীল করে ফেলবে। সেটা কিভাবে? প্রথমে হচ্ছে উদ্ভাবন, উৎপাদন, উন্নয়ন থেকে। সেটা অর্থনৈতিকভাবে তারা সারা বিশ্বে যুদ্ধে এগিয়ে যাবেন। তারপরে সকলে যখন চায়নার প্রতি মনে করেন নির্ভরশীল হয়ে পড়বে, তখন চায়না সকল কাজই করতে পারবে। তখন অস্ত্রও কিনতে পারবে, যুদ্ধও করতে পারবে, অন্য দেশকে ডমিনেটও করতে পারবে, অন্য দেশকে বলতে পারবে যে চুপো, থামো, স্টপ, ফুল স্টপ, এই সব কিছু বলতে পারবে। এখন সেইটাই হচ্ছে। আপনি দেখেন যে চায়নার যে উদ্ভাবনী চিন্তা ভাবনা, শুধুমাত্র ওনার দেশ না, যে সমস্ত দেশ একটু অনুন্নত অথবা দরিদ্র বা কম উন্নয়নশীল, সেই সমস্ত দেশে গিয়েও তাদেরকে ডেভেলপ করে তাদের সাথে বন্ধুত্ব করতেছে এবং মোটামুটি তাদের প্রতি সমর্থনও, ভালোবাসা, প্রেম একেবারে খুব শক্তিশালী করতেছে। সেই ক্ষেত্রে মনে করেন যদি চায়না এখনো হুঙ্কার দেয়, তা বিশ্বে এই আমেরিকা বা রাশিয়া আমার মনে হয় সুবিধা হয় না। আপনি কয়েকদিন আগে দেখেছেন যে চায়নায় সেদে সেদেই বলা যায় রাশিয়া এসেছে, এরপরই ডোনাল্ড ট্রাম্প এসেছে। দেখেছি এসে দেখেছি আপনি দেখেছি আপনি 4 থেকে 5 মাস আগে আফ্রিকার 27টা দেশের সরকার প্রধানকে নিয়ে একটা ইকোনমিক সম্মেলন করে 1000 বিলিয়ন ডলার প্যাকেজ ঘোষণা করেছে চায়না। কিন্তু আমেরিকা তো এই পলিটিক্স কোনো দেখাতে পারে নাই, যে 25-30টা দেশকে এনে তার ইকোনমি ডেভেলপমেন্ট করার জন্য 1000 বিলিয়ন ডলার প্যাকেজ ঘোষণা করা। আমেরিকার কি এই ট্রেডিশন আছে? ডক্টর কাজী মনিরুজ্জামান বলুন। না,
সেটা আমি দেখতেছি না, আমি আপনি দেখতেছি না। ডেভেলপমেন্ট পার্টনার এখন, জি বলেন। হ্যাঁ বলেন, বলেন। আপনি 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 দেখেন, আমি আমার আত্মীয় স্বজন অনেকে লন্ডনে সেটেল স্বাধীনতার আগে হ্যাঁ, আমেরিকা এখন তারা বলে যে তারা লিফট এখন চায়না থেকে নেয়, ফ্রিজ চায়না থেকে নেয়, বিভিন্ন নিত্য যেগুলো বিল্ডিং এ দরকার হয় সেই চায়না থেকে নেয়। এখন কারণ কি? আমরা তো আগে ইটালির লিফট খুঁজতাম, আপনি জেনারেটর খুঁজতাম, কিন্তু এখন সবই চায়না। চায়না এত টেকসই, যদি আপনাকে বলে যে আমার এটার স্থায়িত্ব 50 বছর, 50 বছরই সেটা টিকবে, সেইভাবেই তারা বানায়। আবার যদি বলে যে আপনি কম টাকায় নিবেন, এটার টেকসই হবে 5 বছর, ওই 5 বছর পর আপনি ওটাকে আর ভালো কাজে লাগাতে পারবেন না। অর্থাৎ চায়নার প্রযুক্তি এমন, যার যেরকম দরকার সেটা সেইভাবে তারা তৈরি করে দিচ্ছে। তা আমি মনে করি যে চায়না কিন্তু, আবার আপনি যেটা অস্ত্রের কথা বলছেন ওরা বিক্রি করে, চায়না কিন্তু সেই বিমান এবং সেই অস্ত্রও অল্প দিনের মধ্যে তারাও স্বয়ংসম্পূর্ণ হবে এবং তাদের অবস্থানও শক্ত হবে, কোনো দেশ থেকে তাদের আর হয়তো এক সময় নিতেও হবে না। এখন বি- সেই দিক জি, আপনি বিমানের দিক থেকে সাম্প্রতি পাকিস্তান ভারতের যে যুদ্ধ হলো, আপনি আপনার চায়নার মিগ দিয়েই তো এই পাকিস্তান 6টা না 7টা বিমান ঘায়ল করলো ভারতে। চায়নার মিগ দিয়েই তো যুদ্ধটা করলো পাকিস্তান। তা বিমান তো এয়ারক্রাফটে তো চারা পেছনে এখন। বলেন, জি বলুন। এই বাংলাদেশেও যুদ্ধ বিমান আনতেছে, 13টা না কয়টা দেখলাম। হ্যাঁ, এখন মানে আনতেছে বলতে তারা সুবিধা দিচ্ছে যে নাও আমরা একটু কমেন্ট দিব তোমাদের, তোমাদের সাথে আমাদের ভালোবাসা। এই জন্যই তো মাথা নষ্ট। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে দেখেন বাংলাদেশে বর্তমান যে ভারতের হাই কমিশনার, তাকে ভারতের মনিজল ভাই, ভারতের মাথা নষ্ট। পাকিস্তান বাংলাদেশ চায়না এক আটটা হয়ে যাচ্ছে। এই পাকিস্তান বাংলাদেশ চায়না যদি এক আটটা হয়ে যায়, ভারতের বাবুরা ভয়েও সাহস পাবে না এই বাংলাদেশের থেকে আঙুল তুলে এদিকে এই সীমান্ত পুষিন সবই বন্ধ করে দিবে ইনশাল্লাহ। জি বলেন। হ্যাঁ, আমি কৌশলগতভাবে ভারত মনে করতেছে যে বাংলাদেশ এখন খুব শক্তিশালী। কার শক্তিতে শক্তিশালী সেইটা না, বাংলাদেশই শক্তিশালী, চাইলে একটা ঝাঁকা দিতে পারে। সেইটা কেন মনে করতেছে? যে তাদের সাথে চীন আছে, তাদের সাথে পাকিস্তান আছে। এখন এই জন্যই দেখেন, আমি এটা এইভাবে বলতে চাইনি, তারপর একটু বললাম। আমার কাছে কেমন যেন ভালো লাগতেছে যে ভারতের যে হাই কমিশনার, তিনি হুম, মন্ত্রী পদমর্যাদা। আর পৃথিবীতে আর দুইটা রাষ্ট্রে ভারতের হুম, হাই কমিশনার মন্ত্রী পদমর্যাদা আছে, একটা হচ্ছে যুক্তরাষ্ট্র, একটা যুক্তরাজ্য। আপনি হুম, ব্যাপারটা বুঝেন, মানে দুইজন রাষ্ট্রদূত ভারতের আছে, একজন হচ্ছে আমেরিকাতে যে আছে আর লন্ডনে, তারা দুইজন মন্ত্রী পদমর্যাদা। আর বাংলাদেশ, তাহলে আমাদের বাংলাদেশকে কি ধরনের কূটনৈতিক, কত শক্তিশালী কূটনৈতিক এবং মন্ত্রী পদমর্যাদা দিয়ে দিয়েছে। কারণ এইটা এখন ওরা কৌশলগতভাবে মনে করতেছে যে এইখানে রাজনৈতিক যে কূটনৈতিক বিষয়গুলো বাংলাদেশে দিন আর দিন ডেভেলপ হবে, দিন আর দিন পরিবর্তন হবে। ওরা সকালে যেটা চিন্তা করবে, দেখবে যে বিকেলে আরেকটা হয়ে গেছে। এইটার হয়তোবা পর্যায়ক্রমে দেখা যাবে যে ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হবে। সেই জন্য তারা তাদের যে রাষ্ট্রদূত, হাই কমিশনার ভারতের, তাকে মন্ত্রী পদমর্যাদা দিয়ে দিয়েছে, যাতে সে যে কোনো জায়গায় একটু মন্ত্রী বেশি সম্মান পেয়ে বিদেশি কেউ যদি আসে তাদের সাথে যাতে আহ, আলাপ আলোচনা করতে পারে। আপনি বিষয়টা বুঝছেন কিনা, আমি বুঝাইতে পারছি কিনা আমি জানি না। আমি বলছি যে ভারতের বুঝতে পারছি। মানে বিষয়টা হলো উনি বাংলাদেশের গভর্নমেন্টের সাথে ভারতের সাথে সাথে সর্বাত্মক পর্যায়ে যেন কূটনৈতিক অ্যাক্টিভিটিস গুলো করতে পারেন, সেই পজিশনে রাইট, যে তাকে কারণ বাংলাদেশ রাইট, একটা জিনিস, না শুনেন, বাংলাদেশ এখন তো আর ভারতের অনুগত দেশ নয়, ভারতের প্রেসক্রাইব কান্ট্রি নাই। বাংলাদেশের মোটা দাগের জনগণই কিন্তু বাংলাদেশের সার্বভৌম স্বাধীন বাংলাদেশের মেরুদণ্ডের জায়গায় নিয়ে একটা বিপ্লব করে করাই দিয়েছে। জনগণ শক্তি যোগাইছে। জনগণের যোগানো শক্তি কিন্তু সেই শক্তি নিয়ে বিএনপি তার উপর দাঁড়িয়ে আছে। এই বাস্তবতা কিন্তু তারা রিয়ালাইজ করতেছে। জি বলেন, বলেন। এইটা আমি এখন বলতে চাই যে ভারতের পাশাপাশি বাংলাদেশেও যারা গীবাতকারী, যারা শুধুমাত্র এই 5ই আগস্টের পরে ক্ষমতার লোভে
এখনো মিথ্যাচার, গুজব, অপকৌশল, মানুষের সাথে প্রতারণা কোনো কিছু বাদ দেয় না ক্ষমতা আসার লোভে, এবং ক্ষমতা ভোগও করেছে 18 মাস। তারা নিয়োগ, বদলি, আপনার প্রমোশন, মব সৃষ্টি, এই সব বাণিজ্য তারা করেছে এই বাংলাদেশের সরকারের সাথে। তারাই অঘোষিত সরকার ছিল। সেই আজকে 11 দলের যে প্রধান দল জামাত, আজকে আমি অবাক হই যে আপনার কিন্তু এই জামাত। আপনি পার্লামেন্টের দিক খেয়াল করেন, প্রধানমন্ত্রী সফর করে আসার পরে তো অপোজিশন লিডার এটাকে থ্যাঙ্কস জানাইছে এবং বাংলাদেশের স্বার্থে প্রধানমন্ত্রীকে যা করা তাই সেটাই করবেন, সেদিকে তাদের জোরালো তাদের বিরোধী ভূমিকা নেই। আজকে পার্লামেন্টে তো এটা ধন্যবাদ গৃহীত হয়েছে। আপনি পার্লামেন্টের বাস্তবতাকে সামনে নিয়ে আসতে হবে ভাই। ওটা ভিতরে এজন্য ফেক ফেক করলো সেটা তো আমাদের জি বলেন। এজন্য এজন্য পার্লামেন্টের বাস্তব আমিও এজন্য আমিও বর্তমান বিরোধী দল 11 দলকে আজকের তারেক রহমান আসার আগেই সংসদে তার প্রতি কৃতজ্ঞতা, তাকে ধন্যবাদ, এবং তার মালয়েশিয়া এবং চায়না হুম সফল হয়েছে এই জন্য সকলেই ধন্যবাদ জ্ঞাপন করেছে, এবং একটা প্রস্তাবও পাশ হয়েছে উনি ঢোকার আগেই। সেইটা দেখলাম, স্পিকার শুনাইলো যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আসার আগেই বিরোধী দল এবং সরকারি দল আপনি মালয়েশিয়া এবং চীন সফর করেছেন, সেইটা আমরা জেনে শুনে যতটুকু জেনেছি বুঝেছি সকলের কাছে গ্রহণযোগ্য হয়েছে। আপনাকে অভিনন্দন জানিয়ে একটি বিল পাশ হয়েছে। এটা হওয়া উচিত। আমি মনে করি 5ই আগস্টের পরে দেশের যে অবস্থা, সেইখানে সাদাকে সাদা বলা উচিত, কালোকে কালো বলা উচিত। এখন যদি কেউ ক্ষমতার লোভে, মনে করেন আপনি পবিত্র হজ পালন করতে গেছেন, সেইখানে যাইও যদি আপনি ক্ষমতার স্বপ্ন দেখেন, সেই সময় আমি দেখলাম কমপক্ষে আমার কাছে প্রায় 100 স্ক্রিনশট আছে। ওই বট বাহিনী বুদ্ধিজীবীরা লিখেছে যে কয়েকদিনের মধ্যেই জামাতের আমির প্রধানমন্ত্রী হচ্ছেন, এবং লাইভে এসে ওই মিশুক সাহেব বললেন, এবং কাজী কি মিশন সে বললেন, আরো কয়েকজনে বললেন যে কয়েকদিনের মধ্যে। পরে যখন আসা হলো বাংলাদেশে বসে, মানে বিদেশে বসে দু একজনের টকশোতে আলাপ আলোচনা করলো যে জামাতের আমির মহোদয় যখন হজ করতে গিয়েছিলেন তিনি দেখা করেছিলেন সেনাবাহিনীর প্রধান, তার সাথে আলাপ আলোচনা করেছিলেন যে আমরা জুলাই আন্দোলনে যে সমস্ত ভূমিকা নিয়েছিলাম সেইভাবে এভাবে বাংলাদেশ হওয়ার কথা ছিল না, সেই ক্ষেত্রে আমাদের পরিবর্তন দরকার। এই সমস্ত বিভিন্ন আলোচনা করেছে। উনি একদিনের আলোচনায় নাকি শেষ করে নেয়, পরে বলছে যে দেখা যাক, এখন হজে আসছি। পরবর্তীতে এই কারণে তারা মনে করেছিল যে সেনাবাহিনীর প্রধান বোঝায় এরকম করবে। বরঞ্চ আপনি দেখেন যে বাংলাদেশে আজকে জামাতের আমির গতকালকে বলেছে যে আরেকটি বিপ্লব অনিবার্য, শেখ হাসিনা গেছে যে পথে, তারেক রহমান যাবে সেই পথে। আমি যদি বলি যে আপনার স্বাধীনতা বিরোধীদের জন্য বা প্রতিহত করার জন্য আরেকটি বিপ্লব অনিবার্য, আমি তো সেইটা মনে করি। এখন পর্যন্ত আগে করেছে কি, আগে বিএনপির সাথে লিয়াজো করে বাংলাদেশে তারা অবস্থান করতে চেয়েছে, এরপর আবার জাতীয় পার্টির সাথে লিয়াজো করে 86-তে নির্বাচনে গিয়ে বাংলাদেশে অবস্থান করতে চেয়েছে, এরপর আবার বিএনপির সাথে আসছে, আবার 96 সালে আওয়ামী লীগের সাথে গেল। এরা তো আসলে তাইলে ভালো না। তাই ভালোই যদি হতো তাহলে আজকে এরকম একটা আন্দোলন, এবং 18 মাসে সব জায়গায় বেশিরভাগ ভিসি ছিল তাদের। রাজশাহী ইউনিভার্সিটিতে ভিসি হইয়া জামাতের প্রায় 600-র অধিক লোক নিয়োগ দিয়েছে, এরকম প্রত্যেকটা জায়গায়। এবং টেন্ডারবাজি, এইটা সেইটা, প্রমোশন, চাকরি সবগুলো ভোগ করলো। তারপর এখন আজকেও উনি বলেছে একটা জায়গায় সংসদ থেকে বের হয়ে, যে অনেকে বলে যে 4 মাস গেল না, আপনারা কেন প্রতিবাদ করেন, সময় দেন। কেমনে সময় দেবে? বোঝা যায় সকাল থেকে, সকালটা হলেই বোঝা যায় আজকে দিনটা কেমন যাবে। কত কথা। এবং আপনার এরা আবার ওই এনসিবি যারা আছে, নাসিরুদ্দিন পাটোয়ারি টেটারি, এদেরকে কোরামিন দেয়,
এরা আবার বিভিন্ন সমালোচনা করে। তারা বলে যে আমাদের বুকে ছুরি মারতেছে, আমরা একদিনের জন্য আর ছুরি খাইতে চাই না, এই এর পদত্যাগ চাই, এর পতন চাই। এই যে বিষয়গুলো, এগুলো আপনি বলতে পারেন যে সরকার এই 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 ভুল করতেছে, জনগণকে আমরা জানাই রাখলাম, আপনারা এটার বিচার করবেন, এরা ভবিষ্যতের জন্য প্রস্তুত হোক। আপনি কোথায় নিয়ে আসছে যে আপনার এই সকাল হলেই নাকি জামাতের আমির দিনটা কেমন যাবে বুঝতে পারে? আরে ভাই, আচমকা ঝড়ও তো হয়, রৌদ্র হচ্ছে, রৌদ্রের মধ্যে বৃষ্টি হচ্ছে, আপনারা দেখেন নাই? আল্লাহ তালা কি না পারে? বিনা আপনার মায় বাবা নাই, সন্তান দিয়েছেন আল্লাহ। এরকম তো অনেক প্রমাণ আছে, আল্লাহ চাইলে সবকিছু করতে পারে। এখন হচ্ছে কি, যে এরা যেভাবে বলতেছে, তারা আসলে এই দেশকে এখনো ইনিয়ে বিনিয়ে তারা স্বাধীনতার বিপক্ষে। স্বাধীনতা ভুল ছিল। টকশোতে এসে আমি এ পর্যন্ত টিভি টকশোতে যে কয়টায় গেছি, এই জামাতের লোকেরা, বুদ্ধিজীবীরা, এরা এসে, যেমন ব্যারিস্টার শাহরিয়ার, তাদের বুদ্ধিজীবী, সে কি বলে, সে কি বলে যে 1971 সালে দেশ স্বাধীন হয় না। এটা তো জুতো পিটা করা দরকার, এটা তো জুতো পিটা করা দরকার। যে এ বলে কি? তুমি আজকে বাংলাদেশ কেন বলো? তুমি কেন বাংলাদেশ বলো? তাহলে বাংলাদেশ যদি স্বাধীন না হয়ে থাকে 71 সালে, তুমি কেন বাংলাদেশ বলো? তুমি বাংলাদেশি কিভাবে? এরা হচ্ছে কি, যে আপনাকে যাই যা বলুক, তারা বিভিন্ন রকম বিভিন্ন পা চেটে চেটে বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, এখন আসছে এনসিবি টেনসিবি, এদেরকে নিয়ে। বরঞ্চ এরা বলে যে বিএনপি আপনার এই 24 মুছে ফেলতে চায়। আমি তো দেখি জামাত সহ 11 দল 71-এর স্বাধীনতা মুছে ফেলতে চায়। এবং আপনি যদি একজন মানুষ হয়ে থাকেন, যে আপনার ওই যে আপনার গুপ্ত হত্যা, গুম প্রতিরোধ দিবসে মাননীয় মহাসচিব বিএনপি তিনি ওই যে আপনার মানে মায়ের ডাকে যারা গুম হয়েছেন সেই স্বজনদের নিয়ে একটা প্রোগ্রাম হয়েছে। তা এখন বড় জোর আগস্ট সাকসেস হয়েছে বিধায় রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। বিশেষ করে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, বর্তমান বাজেট থেকে তাদের জন্য একটা বরাদ্দ দেওয়ার জন্য মাননীয় এলজি মন্ত্রী মহোদয়, বিএনপির মহাসচিব মহোদয়, তিনি কথা দিয়েছেন যে সরকারের বাজেটের বরাদ্দ, এই বাজেটের থেকে এই এদের শহীদ, আহত এবং অপরাপদের জন্য একটা ভালো একটা অর্থের ব্যবস্থা করবেন। বিশেষ করে এই তাদের শহীদদের পরিবার, তাদের প্রতি মূল্যায়ন, তাদের পরিবারকে সেভ করা, যারা আহত আছে এবং যারা ফেরারি আছে, এই জায়গা থেকে সরকারকে বাজেট বরাদ্দ করা এবং তাদের প্রতি যথাযথ সহযোগিতা, সহানুভূতি, তাদের স্বীকৃতির জায়গাটা, এই জায়গাটা গুরুত্ব দেওয়া কি অবশ্যই উচিত। এই জায়গাটা আপনি কথা আপনি বলুন। জি, আপনি আপনি মনে হয় ভুলে গেছেন, বর্তমান সরকার যে বাজেট ঘোষণা করেছে, সেইখানে সবচাইতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এবং কার্যক্রম শুরু করে দিয়েছে, যারা জুলাইতে শহীদ হয়েছে সেই শহীদ পরিবারদেরকে কিয়ামত পর্যন্ত সম্মানী ভাতা দেবে, যেটা বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধাদের দিয়ে আসছে। আমি যে বিল্ডিং এ থাকি, কালকে একজন বয়স্ক মহিলা, সে বলল যে আমার এই বাসাটা ভাড়া দিয়ে আগাইতে পারি না, আমার তো আয় নাই, আমার তো চলতে হয় হিসেব করে। আমি বললাম আপনি কিভাবে চলেন? বললো যে আমার ছেলে বিদেশে থাকে, ওখান থেকে দেয়, আর আমার স্বামী মারা গেছে, স্বামী মুক্তিযোদ্ধা ছিল, আমি 20,000 টাকা মুক্তিযোদ্ধা ভাতা পাই। আপনি ঠিক এটা খালেদা জিয়া দিছিল। আজকে এই যারা শহীদ হয়েছে, শহীদ পরিবারকে সম্মানী ভাতা দিচ্ছে, এবং পাশাপাশি প্রায় 15,000 আপনার এই জুলাই যোদ্ধা আহত যারা, তাদের 15,000-এর মতো, 14,000 কত, তাদেরকে 3 ক্যাটাগরি, অর্থাৎ 20,000 টাকা দিবে মাসিক ভাতা, 15,000 টাকা দেবে, 10,000 টাকা দিবে। আপনি বোধহয় এটা ভুলে গেছেন। এইটা হচ্ছে এই বাজেটের সবচাইতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এরপরও এক্সট্রা কিছু সুবিধা, আবাসিক প্রকল্প করে যদি আবাসিক করা যায়, সেই প্রকল্পগুলো নিতে চাচ্ছে। তা আমি বলতে চাচ্ছি যে আপনি দেখেন, পৃথিবীতে কোনো রাষ্ট্র পাবেন না শুধুমাত্র ভাষার জন্য আন্দোলন করে সেই ভাষাকে, মাতৃভাষার জন্য আন্তর্জাতিক খ্যাতি পেয়েছেন। সেই যারা আন্তর্জাতিক খ্যাতি, যে সময়
একজন লোক মারা গেলে সারা বাংলাদেশ নীরব হয়ে যেত। সেই সময় যারা শহীদ হলো ভাষার জন্য, গুলি সামনে বুক দিলেন, ঢাকার শহর সহ সারা বাংলাদেশ নিঃশব্দ হয়ে গেল। একটা কাক দূর থেকে ডাক শোনা যেত। তারাও কিন্তু বিনিময় চায়। তো এখন এটা 213 জন ভাষা সৈনিককে জাতীয়